স্বাগত জানাচ্ছি চর্চা.কমের নিয়মিত আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সামদানি হক নাজুম। দর্শক, আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের মাঠ ইতিমধ্যে গুছিয়ে ফেলেছে। তো আজকে আমরা সেই সূত্র ধরে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন চর্চা.কমের সম্পাদক জনাব সোহরাব হাসান। আমরা তার সঙ্গে আলোচনায় যাব। জনাব সোহরাব হাসান, আপনাকে স্বাগত। আমরা আপনাকে আজকে দেখছিলাম বেশ কয়েকটি গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে কিছু রিপোর্ট এসেছে। তার মধ্যে একটি অন্যতম রিপোর্ট হচ্ছে বিএনপি, যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা তাদের অন্তত 200টি আসনে তারা তাদের সম্ভাব্য প্রার্থীদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে। এই বিষয়টি কিন্তু আপনার বিশ্লেষণটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চতুর্দশ নয়। অনেক দিন ধরে কথা হচ্ছিল যে বিএনপি কাদের মনোনয়ন দিবে, কাদের সঙ্গে সমঝোতা করবে, এবং বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির ভেতরে এটা নিয়ে টানাপোড়েন এবং কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে একটা দাবি তো ছিল যে বিএনপি যাতে আগে থেকে জানিয়ে দেয় যে তাদের কারা মনোনয়ন পাবেন বা পাবেন না। জামাত ইসলামী ইতিমধ্যে 300 আসনেই তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সুতরাং আমরা সাধারণভাবে অভিযোগ করা হচ্ছে যে জামাত ইসলাম এই নির্বাচন পিছাতে চায়। তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, বিএনপি এখনও করেনি। এটি একটি ছিল দলের ভেতর থেকে যে কে মনোনয়ন পাবেন না এটি নিয়ে। বিএনপি ইতিমধ্যে এর আগে ভেবেছিল যে স্থানীয় পর্যায়ে জনমত জরিপ করে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করবে, কিন্তু এটা নিয়ে কোথাও কোথাও প্রতিবাদ হয়েছে। আজকে পত্রিকায় যে তালিকাটা দেখলাম সেটাও কিন্তু পূর্ণাঙ্গ নয়, এবং 200 প্রার্থীর নাম বলা হলেও, 200 আসনের নাম বলা হলেও নাম দেওয়া হয়েছে মাত্র এই 30-40টি আসনের। এবং তার মধ্যে কৌতূহলজনক ঘটনা হলো যে ঢাকা শহরে যেখানে বিএনপি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং বিএনপির অনেক নেতা আছেন এখানে, কেন্দ্রীয় নেতা এবং বেশ শক্তিশালী প্রার্থী, কিন্তু সেখানে দেখা গেল যে দুজন প্রার্থীর নাম আসলো যে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত নয়, বিএনপির সমমানা রাজনৈতিক দলের নেতা, একজন ববি হাজ্জাদ আর একজন আন্দালিব রহমান পার্থ। এটি বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে নিতে পারে। এখন ওই সংশ্লিষ্ট যে আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী বা সম্ভাব্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা কিভাবে নেবেন, এটি একটি। অন্যান্য ক্ষেত্রেও আমরা যেমন সমকালের রিপোর্টে দেখলাম যে বরিশালে একটি আসনে যেখানে 3 জন খুব জোরদার প্রার্থী, তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে আলোচনা করেছে। এর 3 জন তার পাবেন না, একজন পাবেন। আবার কোথাও কোথাও হয়তো একজনের অন্য কোথাও তাকে আসন সমন্বয় করতে পারে, যে হয়তো এক আসনে যার হওয়ার কথা সেখানে অন্য কাউকে দেওয়া। তবে এখন এই নাম ঘোষণার পরেই বোঝা যাবে যে বিএনপির দলীয় শৃঙ্খলা কতটা আছে। দলের চেয়ারপারসন তারেক রহমান প্রায় প্রতিদিনই দলীয় শৃঙ্খলার উপর জোর দেন এবং 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু দলে শৃঙ্খলা এসেছে এটা বলা যাবে না। তবে এটা বিএনপির জন্য এই প্রার্থিতা ঘোষণা একটা চ্যালেঞ্জটা কীভাবে তারা মোকাবেলা করবেন সেটা তাদের পরবর্তীকালে দেখা যাবে। অবশ্যই। আমরা আসলে এই আপনার আলোচনা থেকেই যদি আরেকটা প্রশ্ন সামনে চলে আসে, সেটা হচ্ছে যে তারেক রহমান দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যক্তিগতভাবে, তিনি খুবই আন্তরিকতার সাথে, কিন্তু এরই মাঝে আমরা বিভিন্ন কোন্দল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো স্পষ্ট হচ্ছে। তো এইটা আসলে বিএনপি আসলে যে কৌশলে এগোতে চায় সেটাতে আসলে বাধা হয়ে দাঁড়াবে কিনা, এখান থেকে আসলে উঠে আসার জন্য কর্মীদেরকে আসলে কী হবে? প্রথমত হচ্ছে কৌশল তো কোনো না সিদ্ধান্ত তো নিতে হবে, এবং সেখানে নানা রকম বিবেচনা থাকবে। এক হচ্ছে দলের ভেতর শৃঙ্খলা, যাকে প্রার্থী দেওয়া হবে তিনি জনগণের সমর্থন কতটা পাবে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীদের তিনি সামাল দিতে পারবে কিনা, তিনি মোকাবেলা করে জয় ছিনিয়ে আনতে পারবে কিনা, এটি একটি বিবেচনার বিষয় থাকবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে বিএনপি তো বলেছে যে নির্বাচনের পর তারা যদি জয়ী হয়
জাতীয় সরকার গঠন করবে এবং সেক্ষেত্রে তার সহযোগী বা সমমনা দলগুলোর মধ্যে একটা প্রত্যাশা ছিল এবং আলোচনাও চলছিল যে আহ, তাদের যেখানে তাদের প্রার্থীদের বা তাদের নেতাদের সম্ভাবনা আছে সেখানে তাদেরকে ছাড় দেয়া। এ কারণেই বিএনপি আজকে দেখলাম যে সংবাদ মাধ্যমে যে 200 আসনের ব্যাপারে তারা সবুজ সংকেত দিয়েছে। 50টি আসনে তারা যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের সাথে সম্ভাব্য প্রার্থী আছে তাদের সাথে আলোচনা করে একটা সমঝোতায় আসতে চাইছে। আর সম্ভবত 50টি আসন তারা সহযোগী বা সমমনাদের জন্য ছেড়ে দেবে, যার ইতিমধ্যে 2টি আসনের নাম এসেছে ঢাকা থেকে। এখন এটি আলোচনার মাধ্যমেই এটি সমাধান করা যাবে। আরও একটি ব্যাপার বিএনপির মাথায় রাখতে হবে যে নির্বাচনটি পুরোপুরি দলীয়ভাবে হচ্ছে না, এখানে জোটগত নির্বাচন হবে। জামাত ইসলামী ইতিমধ্যে যাকে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, জামাত ইসলামীকেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। জামাত ইসলামী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা বিএনপির বাইরে সব দলকে এক করতে চায়। তা সেটা সম্ভবত হবে না, কারণ জামাত ইসলামী যে তাদের 5 দফা দাবিতে মাঠে নেমেছিল, সেখানে যে দলগুলো আছে ইসলামী দলই, এর বাইরে অন্য দলগুলো কিন্তু তাদের সঙ্গে নেই। আর সেক্ষেত্রে আমরা যদি ধরেও নেই যে ইসলামী ধর্মভিত্তিক দলগুলোকে তারা কাছে পাবে, এর বাইরের দলের সংখ্যাই কিন্তু বেশি। যেমন গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিল, 12 দলীয় জোট আন্দোলন সংগ্রামে ছিল। এদের ভেতরে আসনগুলোর কীভাবে সমন্বয় করা হবে, প্রার্থী তালিকা কীভাবে দেওয়া হবে, বিএনপির দলের নিজস্ব প্রার্থী অথবা সমমানা, উভয় ক্ষেত্রে কিন্তু তাকে দেখতে হবে যে সেই প্রার্থীর জয়ী হয়ে আসার সম্ভাবনা কতটা। ইতিমধ্যে নির্বাচন কমিশন আবার বলেছে যে জোটের প্রতীক থাকবে না, দলীয় প্রতীকই করতে হবে। অর্থাৎ কোনো দলের সাথে যদি সমঝোতাও করে তাহলে তার দলের যে নিজস্ব প্রতীক, যদি ওই দল নিবন্ধিত হয় তাহলে তারা ওই প্রতীকেই করতে হবে। এখন এটা দেখার বিষয় যে বিএনপি এই প্রতিক্রিয়াটা কী হয়। বিএনপি যে নাম এসেছে, বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেনি এবং তারা স্বীকার করেনি। তারা বলছে এটা চলমান প্রক্রিয়া, এটা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা চলছে, সেই চিন্তাভাবনার ক্ষেত্রেই এই নামগুলো এসেছে। আচ্ছা, এই ক্ষেত্রে জোটের ক্ষেত্রে একটি বিষয় সামনে চলে আসে, সেটা হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কিছুদিন আগেও কিন্তু আমরা শুনেছি যে তাদের মুখে যে তারা চাইলে এনসিপি যে নতুন দলটি আছে তাদের সাথে জোট করতে পারে। তো এই অবস্থায় সার্বিক সমীকরণে আপনি এখন এই সময়টায় এনসিপির সাথে বিএনপির জোটের সম্ভাবনা কতটুকু দেখেন? সম্ভাবনা আছে, মানে এটি বাইরে যতটা, যেমন প্রথম দিকে বিএনপি এবং এনসিপির মধ্যে যতটা মাঠ গরম করা বক্তৃতা ছিল, এখন কিন্তু পরস্পরকে সেভাবে ঘায়েল করছে না অথবা সমালোচনা করছে না। একটু উভয় পক্ষের সুর নমনীয়, একটু নিয়ন্ত্রিত ভাব দেখছি, নমনীয়। এবং এনসিপি আবার ইতিমধ্যে, যেটি বিএনপির সম্ভাবনা হিসাবেই পরিচিত, গণ অধিকার পরিষদ, এবং বিশেষ করে এই সংগঠনটির প্রধান নুরুল হক নূর আহত হওয়ার পর বিএনপি মানে পাশেই দাঁড়িয়েছে, এনসিপিও দাঁড়িয়েছে। তা সুতরাং এই দুটি দলের মধ্যে সমঝোতা হলে বা একীভূত হয়, যদি তারা এক দল হয়, তাহলে বিএনপির সঙ্গে অথবা অন্য যে কোনো দলের সঙ্গে তাদের দর কষাকষির শক্তি যেমন বাড়বে, আবার একইভাবে যে দলের সাথে তারা সমঝোতা করবে তারাও ভাববে যে তাদের শক্তি বাড়ল। আর সুতরাং এটি নির্বাচনের আগে আরও এরকম হতে পারে। এই দুটি দলের একীভূত হওয়ার ক্ষেত্রে বা জোট গঠনের ক্ষেত্রে দুই ধরনের মত আছে। এনসিপি চায় যে শুধু গণ অধিকার পরিষদের সঙ্গে তাদের জোট হোক, বা তাদের একসঙ্গে কাজ করুক। আবার গণ অধিকার পরিষদ চাচ্ছে যে এরকম এই মনোভাব অন্য দলগুলোও তাদের সঙ্গে আসুক। এটি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তত এটা স্পষ্ট হবে যে কে কার সঙ্গে যাবে, কে কার সঙ্গে থাকবে। আমার শেষ একটি প্রশ্ন আপনার কাছে আছে, সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পট প্রেক্ষাপট নিয়ে আপনি বিশ্লেষণ করে আসেন। তো আমরা অতীতে দেখেছি যে বিএনপি সহ অন্যান্য সব দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে ভুল করে এবং সেক্ষেত্রে নির্বাচনে সেটার প্রভাব আমরা দেখতে পারি। আপনার বিশ্লেষণ থেকে বা হচ্ছে আপনি আসলে কি মনে করেন, আপনার সাজেশনটা কী থাকবে যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে কোন যোগ্যতাগুলো আসলে দেখে নির্বাচিত করা বা মনোনয়ন দেওয়া উচিত? প্রথমত হচ্ছে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি।
যার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতির অভিযোগ আছে, এ ধরনের প্রার্থী দেওয়া উচিত না। এবং সেই প্রার্থী যদি জয়ী নাও হয় তাহলেও সেই প্রার্থীকেই, অর্থাৎ দলের সার্বিক পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্যই এটি প্রয়োজন। যদিও আমাদের রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি, অতীতে বিএনপি, আওয়ামী লীগ, দুই দলেই জয়ের জন্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি নয় এমন অনেক প্রার্থীকে তারা দিয়েছেন এবং জিতিয়েও এনেছেন। কিন্তু দিন শেষে সেটি দলের ক্ষমতা বৃদ্ধি করেনি বা দলকে এগিয়ে নেয়নি, বরং দলের বদনাম হয়েছে। আমরা আশা করব যে বিএনপি এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে শুধু বিএনপি না, সব দলই এই পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যাপারটা দেখবেন, তার ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়টি দেখবেন এবং দলের প্রতি বা নীতি আদর্শের প্রতি তার প্রতিশ্রুতি কতটা দৃঢ়, আর সেই বিষয়গুলো দেখবেন। ধন্যবাদ সৌরভ হাসান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী কোনো একদিন আমরা নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ জানব। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ রাজনৈতিক বিশ্লেষক এবং চর্চা.com-এর সম্পাদক সৌরভ হাসানের বিশ্লেষণ শুনলেন এবং আমরা নিশ্চয়ই নিয়মিত সবসময় আমরা যে আলোচনা চালিয়ে যাই সেটা আমরা সামনেও চালিয়ে যাব। পরবর্তীতে অন্য আরেকদিন অন্য কোনো ঘটনার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের সঙ্গেই থাকবেন।